আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক দিন পরে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো লাস্ট আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার জার্মানি আসার জার্নিটা নিয়ে। তো ওই ভিডিওতে অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন ছিল, মানে আমার ইউনিভার্সিটি, আমার কোর্স নিয়ে সবার সব প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার ট্রাই করব। আসলে এই সিচুয়েশনটা আমি ফেস করে এসেছি, কারণ আমি যখন জার্মানিতে আসার প্ল্যানিং করছিলাম তখন আমার অনেক ধরনের অনেক কিছু জানার ছিল। আমার মাথার মধ্যে অনেক কোয়েশ্চেন ছিল, কিন্তু আমি এই কোয়েশ্চেনগুলো আনসার আমি কোথাও খুঁজে পাই নাই, বা কাকে জিজ্ঞাসা করব, কোথা থেকে অথেন্টিক এই আনসারগুলো পাওয়া যাবে, কিছু নিয়েই একটা কনফিউশনের মধ্যে ছিলাম। তো আসলে একটা প্রপার গাইডলাইন কতটা কাজে আসে সেটা আমি এখন রিয়েলাইজ করতে পারি। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে আমি যতটুকু জানি বা আমার আসার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার কি করা লেগেছিল, কি করা উচিত, কি করলে বেটার হবে, তো আমি চেষ্টা করব আপনাদের সাথে সবকিছু শেয়ার করার। তো এখন আর আমি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা মূল বিষয়টাতে চলে আসি। তো আপনাদের যদি স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসার কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে আপনারা ফার্স্টে যেটা করবেন সেটা হলো জার্মানি এমবেসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন। যদি আপনি ব্যাচেলরে জার্মানিতে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে এইচএসসি পাস করার পরে বাংলাদেশে 1 বছর ব্যাচেলর করার পরে ক্রেডিট ট্রান্সফার করে আপনাকে ব্যাচেলরে অ্যাপ্লাই করতে হবে। আর মাস্টার্সে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই আপনার ব্যাচেলরের সার্টিফিকেট শো করতে হবে। আপনাদের যদি মাস্টার্স প্রোগ্রামে জার্মানিতে আসার কোনো প্ল্যান থেকে থাকে, তাহলে আপনারা ব্যাচেলরের রেজাল্টটা পাওয়ার সাথে সাথেই আপনারা জার্মান এমবেসি থেকে ফার্স্টে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, কারণ এখন বর্তমানে ওয়েটিং পিরিয়ড 26 মাসের মতো, আর আমি যখন এসেছিলাম তখন 22 মাসের মতো ছিল। তাই যত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যায় ততই আমি বেটার মনে করি। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনারা বাকি কাজগুলো শুরু করলেন, যেমন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া অ্যান্ড ইউনিভার্সিটি সার্চ করা। আপনার ব্যাচেলরের রিলেটেড সাবজেক্ট অনুযায়ী আপনাকে মাস্টার্সের কোর্সগুলো বা কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন সেগুলো সার্চ করে বের করা। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো এমওআই দিয়ে যে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যায় এবং কোর্সে অ্যাডমিশনও পাওয়া যায়। তো আপনারা চাইলে সেই ইউনিভার্সিটিগুলো একটা লিস্ট করে আপনারা ওই ইউনিভার্সিটিগুলোতে এমওআই দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আর এমওআই নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, যারা এমওআই সম্পর্কে জানতে চান তারা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। তো এমওআই দিয়ে আপনারা অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনারা চান্সও পেয়ে যেতে পারেন। বলে যে আইএলটিএস ছাড়া কি জার্মানিতে আসা যাবে কি না, বা কোনো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যাবে কি না। হ্যাঁ, হয়তো আপনারা এমওআই দিয়ে আইএলটিএস না দিয়ে ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, কিন্তু আপনাকে যখন ইন্টারভিউ এর জন্য কল করবে তখন আপনাকে মাস্ট বি আইএলটিএস এর ডকুমেন্টটা সাবমিট করতে হবে। আর এমবেসি রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনাকে আইএলটিএস এর মিনিমাম স্কোর 5.5 শো করতে হবে, অথবা আপনাকে জার্মান B2 লেভেল সার্টিফিকেট শো করতে হবে। যে কোনো একটা শো করলেই হবে। আর আমি আইএলটিএস এর ক্ষেত্রে বলবো আপনারা মিনিমাম স্কোরটা 6 রাখার চেষ্টা করবেন, তাহলে সেটা আপনাদের জন্য সেফ জোন হবে। কারণ 5.5 আইএলটিএস কোর্স ভিসা অফিসার আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে পারে, যেমন আপনার আইএলটিএস স্কোর এত কম কেন, বা কোনো মডিউলে যদি আপনার মার্কস একটু কম থাকে আপনাকে আস্ক করতে পারে যে এই মডিউলে আপনার স্কোরটা এত কম আসলো কেন। তো এরকম বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হতে হবে যদি আপনারা 5.5 স্কোর পান। তবে সেটা সবার ক্ষেত্রেই যে হয়েছে তা না, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এরকম হয়, আবার কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এরকম নাও হতে পারে। এটা আসলে ভিসা অফিসারের মর্জির উপর ডিপেন্ড করে। তো আমি বলবো যে 6 রাখাটাই সেফ। এখন আসি আমার কোর্সে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম। আমার কোর্সটাতে অ্যাপ্লিকেশন করতে আমার কি কি ডকুমেন্ট লেগেছিল সেই বিষয়ে। তো আমি আমার সাবজেক্টটাতে এমওআই দিয়েই অ্যাপ্লিকেশন করেছিলাম, আর আমি অ্যাডমিশনও পেয়ে গেছিলাম এমওআই দিয়ে। তো আমার সাবজেক্টটা আপনারা আগের ভিডিওতেও দেখেছেন, আমি বলেছিলাম যে আমি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডার্মস্টাডে ডাটা অ্যান্ড ডিসকোর্স স্টাডিজ নিয়ে মাস্টার্স করছি। তো ডাটা অ্যান্ড ডিসকোর্স স্টাডিজটা হচ্ছে আমার মাস্টার্স প্রোগ্রাম, আর আমার ব্যাচেলরের সাবজেক্ট ছিল ইংলিশ। তো আসলে আমি যখন অ্যাপ্লিকেশন করার জন্য প্ল্যানিং করছিলাম ইউনিভার্সিটিগুলোতে, তখন আসলে আমার ইংলিশ রিলেটেড বা ব্যাচেলরের রিলেটেড সাবজেক্টগুলো পেতে আমার অনেক
প্রবলেম হয়েছিল, কারণ আমার ব্যাচেলর যেহেতু ইংলিশ, তাই ইংলিশ রিলেটেড সাবজেক্ট আসলে ছিল, কিন্তু ওই সাবজেক্টগুলোতে আইএলটিএসটা ম্যান্ডেটরি ছিল। কিন্তু আমি চাইছিলাম যে এমওআই দিয়ে যেগুলোতে অ্যাপ্লাই করা যায় আমি যাতে করে নিতে পারি। আমার মাস্টার্সটা আসলে ইংলিশ রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে করার ইচ্ছাও ছিল না, আমি চেয়েছিলাম একটু ডিফারেন্ট ট্র্যাকে মাস্টার্সটা করতে। তো ফরচুনেটলি আসলে আমি আমার পছন্দ মতো একটা সাবজেক্ট পেয়ে যাই। তো অনেকে আস্ক করতে পারেন যে ডাটা অ্যান্ড ডিসকোর্স স্টাডিজের সাথে ইংলিশের রেলেভেন্টটা কি, বা অবশ্যই আপনাকে ব্যাচেলরের সাথে মাস্টার্সের সাবজেক্ট যেটাতে আপনি অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই আপনাকে রিলেভেন্ট সাবজেক্টই অ্যাপ্লিকেশন করতে হবে, না হলে বেশি অনেক ঝামেলা করতে পারে ভিসা ইন্টারভিউয়ের সময়। আর আপনি 99.99% আপনার সম্ভাবনা থাকবে যে আপনি ইউনিভার্সিটি থেকেও রেলেভেন্ট সাবজেক্ট না হলে চান্স না পাওয়ার। তবে ডাটা অ্যান্ড ডিসকোর্সের সাথে ইংলিশের রেলেভেন্সিটা এটাই ছিল যে ডাটা অ্যান্ড ডিসকোর্সে অনেক লিঙ্গুইস্টিক্স সাবজেক্ট আছে যেগুলো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে পড়েছি ব্যাচেলরে। তো ওই দিক থেকে আসলে মোটামুটি রেলেভেন্টই। আর এখন আমরা যে কোর্সগুলো করছি অনেক লিটারেচারের অনেক জিনিসপত্র আছে, তো সেক্ষেত্রে আমার চান্সটা হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর অনেক আমাদের কোর্সে অনেকেই ছিল যাদের ব্যাচেলর ফিলোসফি নিয়েছিল, তো তাদেরও চান্স হয়েছে এই সাবজেক্টে। তো যারা ইংলিশ নিয়ে পড়ছো বা ফিলোসফি নিয়ে ব্যাচেলর করছো তারা অবশ্যই এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারো। আমাকে ভিসা ইন্টারভিউয়ের সময় এই কোয়েশ্চেনটা করা হয়েছিল যে তোমার ব্যাচেলরের সাবজেক্টের সাথে তোমার মাস্টার্সের সাবজেক্টের রেলেভেন্টটা কি, কি মিল আছে ব্যাচেলরের সাবজেক্টের সাথে, কিভাবে আমি রিলেট করতে পারি আমার মাস্টার্সের কোর্সটা ব্যাচেলর কোর্সের সাথে, এরকম প্রশ্ন করেছিল আমাকে ভিসা অফিসার। তো আমি ওই কোয়েশ্চেনগুলোর প্রপার আনসার দিয়েছিলাম, আর ভিসা অফিসারও স্যাটিসফাইড ছিল আমার আনসারে। আপনারাও এরকম ডাটা অ্যান্ড ডিসকোর্স স্টাডিজে কখনো যদি চান্স পান ইন্টারভিউয়ের সময় যদি এরকম কোয়েশ্চেন ফেস করতে হয়, তাহলে আপনারাও একটা প্রপার আনসার রেডি রাখবেন যাতে ভিসা অফিসার আপনার আনসারে স্যাটিসফাইড থাকে। এবার আসি এই কোর্সটাতে অ্যাপ্লিকেশন প্রসেসটা নিয়ে। তো ফার্স্টে আপনাকে টুকানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে টুকান্ট ওয়েবসাইটে গিয়ে। আর এই কোর্সটা সামার অ্যান্ড উইন্টার দুইটা সেমিস্টারেই ওরা অফার করে, আপনারা যে কোনো সেমিস্টারেই অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া টিউ ডার্মস্টাডে আরো অনেকগুলো কোর্স আছে যেগুলোর কোর্স আসলে ইংলিশ কোর্স, মানে ইংলিশে যে কোর্সগুলো পড়ানো হবে। তো আপনারা চাইলে আরো অন্যান্য কোর্সেও আপনাদের ব্যাচেলরের সাথে রিলেটেড অন্য কোনো কোর্সেও অ্যাপ্লাই করতে পারেন সেম একই প্রসেসে। তো টুকান অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনারা ওই অ্যাকাউন্টে ঢুকে আপনারা আপনাদের পছন্দ মতো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারেন। ওইখানে সব প্রসেসই ডিটেলসে দেওয়া আছে, আপনারা সব কোর্সই ওইখানে পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতো কোর্সে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। ওকে, এবার আমি লাস্ট ভিডিওতে যারা প্রশ্ন করেছিল তাদের প্রশ্নের আনসারগুলো আমি একে একে দিব। তো একজন প্রশ্ন করেছিল যে আপু আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্ট, বাট আমার সিজিপিএ 2.5, আমি কি অফার লেটার পাবো? তো হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনি অফার লেটার পাবেন আশা করি। তবে আপনার সিজিপিএটা 3 হলে ভালো হয়। যারাই অ্যাপ্লাই করবেন অবশ্যই চেষ্টা করবেন সিজিপিএটা 3 রাখার। আর আসলে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস পাওয়াটাও অনেক টাফ, যদিও আমার সিজিপিএ ছিল 3.33 আলহামদুলিল্লাহ। তবে আমি বলবো যে আপনারা ট্রাই করবেন যাতে 3টা অ্যাটলিস্ট আপনারা শেষ অবধি ধরে রাখতে পারেন। ওকে, দেন সেকেন্ড কোয়েশ্চেন ছিল আপু কাইন্ডলি বলবেন আপনার সিজিপিএ কত ছিল? সেটা আমি বলে দিয়েছি অলরেডি। আর ওখানে ইংলিশ রিলেটেড সাবজেক্ট পড়লে জব অপরচুনিটি কেমন? আসলে ওইখানে তো এই ইউনিভার্সিটিতে ডিরেক্টলি ইংলিশ রিলেটেড কোনো সাবজেক্ট নেই, মানে লিটারেচার রিলেটেড কোনো সাবজেক্ট নেই। এটা তো টেকনিক্যাল ইউনিভার্সিটি, তাই আসলে লিটারেচার রিলেটেড সাবজেক্টগুলো নেই এইখানে। দেন নেক্সট কোয়েশ্চন, ন্যাশনাল থেকে ইংলিশ ছাড়া অন্য কোনো সাবজেক্টের কি এমওআই পাওয়া যায়? আপনার ব্যাচেলর সাবজেক্ট যদি ইংলিশ ভার্সনে পড়ানো হয় অবশ্যই আপনি এমওআই কালেক্ট করতে পারেন, সেটা যে কোনো সাবজেক্টই হোক। আরও একজন আস্ক করেছিল যে আমার কি কোনো জব এক্সপিরিয়েন্স ছিল কিনা। আসলে ভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার নেই, আপনারা জব এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন ছিল আপু আমিও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করছি, কাইন্ডলি আমাকে একটা এজেন্সি নাম বলে দেন যাতে আমি হেল্প পাই। আসলে আমি সব কিছু নিজেই করেছি,
আপনাদের জার্মানিতে আসার জন্য কোনো এজেন্সির কাছে যাওয়া লাগবে না, সবকিছু আপনারা নিজেরাই করতে পারেন। দেন নেক্সট কোয়েশ্চন ছিল, আপু আমি বাংলা বিষয়ে অনার্স করছি, আমি কি জার্মানিতে মাস্টার্স অফার পেতে পারবো? রিপ্লাই দিবেন প্লিজ। এটার জন্য আপনি dat.de তে গিয়ে আপনার কোর্স রিলেটেড সাবজেক্ট চেক করে দেখতে পারেন। নেক্সট কোয়েশ্চন ছিল, আই এম ডুইং মাই ব্যাচেলার্স ইন ইংলিশ লিটারেচার, ক্যান আই গেট মাস্টার্স কোর্স দ্যাট ইউ আর স্টাডিং? ইয়েস, ডেফিনেটলি ইউ ক্যান গেট। নেক্সট কোয়েশ্চন ছিল, আপনি কি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন নাই আপু? না, আসলে আমি জার্মান ল্যাঙ্গুয়েজ আগে শিখি নাই, কারণ আমাকে কোথাও জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হয় নাই, সেজন্য আমি আগে শিখিনি। বাংলাদেশ থেকে শিখে আসাটা বেটার, কারণ এখানে এভরিডে লাইফে কুপ আপ করার জন্য অবশ্যই আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, কারণ আপনি যখন ঘর থেকে বের হবেন ল্যাঙ্গুয়েজ না জানার কারণে আপনাকে অনেক হ্যাসেল পোহাতে হবে। তার জন্য শিখে আসাটাই ভালো আমি মনে করি, কারণ জার্মানিরা তারা তাদের ভাষায় কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই জার্মান শেখাটা আমি মনে করি এখানে আসার পরে হোক আর আগে হোক সেটা ম্যান্ডেটরি। আপনাকে ভালো কোনো জবের জন্য হলেও আপনাকে জার্মান ভালো জানতে হবে। এনিওয়েজ, আমাকে আরো একজন একটা প্রশ্ন করেছিল যে আমার সাবজেক্টে জব অপরচুনিটিস কেমন। আসলে আমার সাবজেক্টটা খুবই হাইপড একটা সাবজেক্ট, আমি মনে করি এই সাবজেক্টে প্রচুর পরিমাণে জব অপরচুনিটিস আছে। আপনারা নিঃসন্দেহে এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারেন, কারণ পুরো ওয়ার্ল্ডে এই ডাটাবেসড সাবজেক্টগুলোর ডিমান্ড অনেক বেশি, সেটা আমরা সবাই জানি। আর এই সাবজেক্টগুলোর জব অপরচুনিটিসও হিউজ পরিমাণে থাকে, তো আপনারা নিঃসন্দেহে এই সাবজেক্টটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, জানি না আমি কতটুকু আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে আমাকে আস্ক করবেন, আমি ট্রাই করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন, যাতে আপনাদের দ্বারা অন্যরাও উপকৃত হতে পারে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।